আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাট্রির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই বছরের অধিকাংশ ভর্তি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, বাট আমাদের মধ্যে এখন একটা বড় সংখ্যা যাদের এখন আসার পরীক্ষা হয় নাই। তোমাদের জন্য একটা বড় আশার জায়গা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এইচএসটিইউ। এই দুটো ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশনটাকে মজবুত করার জন্য আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছোট একটা প্রোগ্রাম আনছি, যেখানে কোশ্চেন ব্যাংক থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টা করে এমসিকিউ প্লেলিস্ট আকারে দিতে থাকবো। এন্ড তোমরা যদি এই এমসিকিউ গুলো ফলো করতে থাকো, কোশ্চেন ব্যাংক সলভ করতে যায় দেখবা যে এর বাইরে কোনো এমসিকিউ হয়ই নাই। অর্থাৎ আমি মূলত তোমাকে তোমার কোশ্চেন ব্যাংকটাকে সহজে গুছাইতে সাহায্য করতে চাচ্ছি। এই অল্প সময়ে কিভাবে কোশ্চেন ব্যাংকটাকে বেনিফিটেড ভাবে সলভ করা যেতে পারে সেটাই দেখাবো আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। চলো আমরা শুরু করি। আমাদের শুরুটা থাকতেছে ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার দিয়ে, এন্ড যদি কন্টিনিউ করতে পারো একদম ঠিক শেষ চ্যাপ্টার অব্দি যাবো আমরা সেকেন্ড পেপারের। এন্ড এভাবে আমরা ফিজিক্সটাকে ফুললি কমপ্লিট করে প্যাকড করে ফেলবো। চলেন আমরা যে ভেক্টর থেকে কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। আমি একদম লেটেস্ট কোশ্চেন থেকে একদম লাস্ট ইয়ার কোশ্চেন পর্যন্ত সবগুলো নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে এইচএসটিউ এ ইউনিটে 2024 সালে কি কোশ্চেনটা আসলে গত বছরের প্রশ্নটা দিয়ে খেয়াল করো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমি যদি আমার প্রথম ভেক্টরটা চিন্তা করি, ধরো এটা হচ্ছে আমার প্রথম ভেক্টর এ। এ ভেক্টরটা হচ্ছে আমার এখানে আই ক্যাপ প্লাস কে ক্যাপ, এন্ড বি ভেক্টর সেটা হইতেছে আমার আই ক্যাপ। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের উপায় হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু হচ্ছে উপরে এ ডট বি, নিচে হচ্ছে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। তাহলে ভাইয়া চিন্তা করে দেখো তো, এ এবং বি ডট গুণ করলে উত্তর হয়ে যায় 1। এ ভেক্টরের মান হচ্ছে √2, বি এর মান হচ্ছে 1। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আসতেছে আমার 1/√2, থিটা ইকুয়াল টু আসছে 45 ডিগ্রি। অর্থাৎ উত্তর হচ্ছে শেষেরটা। এটা হচ্ছে আমার উত্তর। তুমি করবে কি, তোমার নিজস্ব সময়ের একটা অংশ নিয়ে কোশ্চেন ব্যাংকে বসবে, টানা এমসিকিউ গুলো সলভ করতে থাকবা, না দেখে সলভ করতে থাকবা। এন্ড সলভিং শেষে অবশ্যই সেই অনুযায়ী পরীক্ষায় বসবা। আর যেই কোনো মানে ডাউটস এর জন্য তোমরা চাইলে আমার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। আমি গ্রুপে সব ধরনের ডাউটের সলভ দেওয়ার চেষ্টা করি। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনটার দিকে তাকাই। নেক্সট যে কোশ্চেনটা বলছে, ভেক্টর স্কেলার গুণফলের মান দিয়ে দিছে এবং ভেক্টর গুণফলের মান দিয়ে দিছে, মধ্যবর্তী কোণের মান কত। চিন্তা করে দেখেন তো ভাইয়া, স্কেলার গুণফলের মান হচ্ছে এ বি কস থিটা। এ বি কস থিটার মান হচ্ছে 18, এন্ড ভেক্টর গুণফল অর্থাৎ এ বি সাইন থিটা, সেটার মান হচ্ছে 6√3। একদম সহজ একটা এমসিকিউ, এটা বইয়ের প্রিলিতেও আসছিল আমাদের সমসাময়িকে। আমরা যদি সাইন কে কস দ্বারা ভাগ করি, এই 1 নং সমীকরণের 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমরা পাবো tan থিটা ইকুয়ালস টু হচ্ছে 6√3/18, বা এটা পেয়ে যাবো আমরা 1/√3। থিটা ইজ ইকুয়াল টু এসে পড়বে 30 ডিগ্রি। সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওকে, ক্লাস শেষে আমি স্লাইডগুলো দিয়ে দিব কমেন্ট বক্সে পিন করে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো কোন কোন ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমরা সলভ করতেছি। চলেন পরেরটাতে যাই। দুটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল হলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যায়, এক নজরে বুঝে নাও। দুইটা ভেক্টর যদি আমার একই দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে। অর্থাৎ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে আর ম্যাক্স হয়, এবং সে আর ম্যাক্স হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলের সমান। ওকে, এন্ড দুইটা ভেক্টর যদি ঠিক বিপরীত দিকে চলে, একে অপরের অপোজিটে চলে, অর্থাৎ একটা ভেক্টর যেদিকে অপরটা তার ঠিক বিপরীতে, অর্থাৎ সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে লব্ধিটা থাকে সেটার মান হয়ে যেতেছে আমার সর্বনিম্ন, এবং সর্বনিম্ন লব্ধি তাদের অন্তরফলের সমান, পি এবং কিউ এর অন্তরফলের সমান। এখানে একটু বইলে রাখা ভালো, পি ভেক্টর যোগ কিউ ভেক্টর না, পি প্লাস কিউ ভেক্টর, কেমন? ওকে, ডান। তো চিন্তা করে দেখো, এখানে সর্বনিম্ন লব্ধি পাইতে বলছে। সর্বনিম্ন লব্ধি পাবো যখন ভেক্টর দ্বয় অবশ্যই পরস্পরের বিপরীত দিকে চলে, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে এক্ষেত্রে আমার উত্তর। আমরা 0 ডিগ্রি ভুলও দেখাইবো না, যদিও এই অঙ্কগুলো খুবই কমন অঙ্ক, কঠিন কিছু না। মনে রাখিও, সিওইউ এবং এইচএসটিইউ তে খুব টাফ কোশ্চেন আসে না, একদম সহজ সহজ পানি পানি কোশ্চেন আসে। তুমি এর থেকে টাফ কোশ্চেন এবছর ফেস করা শেষ, অনেক এক্সপিরিয়েন্স নেওয়া শেষ, জাস্ট একটু ঠান্ডা মাথায় থাকো, গেম তোমার, চাপ নাই। ওকে, চিন্তা করে দেখেন পরের কোশ্চেনটা বলতেছে, কোন ভেক্টর রাশি অঘূর্ণায়মান হবে যদি, মনে রাখিও, কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হইলে সেটা অঘূর্ণায়মান হয়, এবং কার্লের পাশাপাশি যদি ডাইভারজেন্স শূন্য হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় সলিনয়েডাল। জানে রাখি, সলিনয়েডাল। এন্ড কোন একটা ভেক্টর রাশির যদি আরো কিছু টপিক টুকটা থাকে, যে ডট গুণনের মান শূন্য হলে লম্ব হয়, ক্রস গুণনের মান শূন্য হলে সমান্তরাল হয়, জানো তো এগুলো। আর কার্ল শূন্য হলে ভেক্টরশীল অঘূর্ণায়মান হবে এবং সংরক্ষণশীল হবে। সংরক্ষণশীল হবে। ঠিক আছে ভাইয়া, চলেন নেক্সটে যাই। কি বলছে, দুইটি ভেক্টরের মান যথাক্রমে 5 একক এবং 4 একক, কিন্তু লব্ধির মান
কোনটি অগ্রহণযোগ্য? মনে রাখবা দুইটা ভেক্টর পি এবং কিউ, এদের লব্ধির মান অবশ্যই লব্ধির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের মধ্যে হবে, এর বাহিরে হওয়া সম্ভব না। সর্বনিম্ন মানের সমান বা তার থেকে বড়, সর্বোচ্চ মানের সমান বা তার থেকে ছোট হবে, এর বাইরে দুটি ভেক্টরের লব্ধি অবস্থান করতেই পারে না। এটা মেনে রাখবা। একটু চিন্তা করে দেখো তো, আমার এখানে 5 এবং 4 একক দুইটা ভেক্টর আছে। 5 একক এবং 4 এককের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে 1 একক, সর্বোচ্চ মান হচ্ছে 9 একক। তাহলে আমার লব্ধির মানটা 1 এবং 9 এর মাঝখানে থাকবে, এর বাইরে হওয়া সম্ভব না। 1 এবং 9 এর মাঝখানে আছে আমাদের এই 4 নম্বর অপশনটা, অর্থাৎ 11 একক উত্তরটা আছে। তাহলে 11 একক লব্ধির মান কোনোভাবেই হওয়া পসিবল। কোন দুটি ভেক্টরের লব্ধির মান তাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মাঝখানে থাকে, এর বাইরে থাকতেই পারে না। এটা নিয়ম। এই বক্সটা ইম্পর্টেন্ট, এই বক্সটা কিন্তু জরুরি, এই বক্সটা ভুলিয়েন না ভাইয়ারা আপনারা। চলেন নেক্সটে যাই। হুম। তারপর কি বলতেছে, দুটি ভেক্টর আছে পি এবং কিউ, এ এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে? লম্ব সমান্তরাল কনসেপ্ট ফার্স্ট, সুপার ইম্পর্টেন্ট। দুটো ভেক্টরের ডট গুণনের মান শূন্য হইলে সেক্ষেত্রে ভেক্টরদের পরস্পর কি হয়? লম্ব হয়। ক্রস গুণনের মান শূন্য হইলে সমান্তরাল হয়। ডট গুণনের মান শূন্য, তাহলে পি এবং কিউ এর ডট গুণন শূন্য করে ফেলেন। আই ক্যাপ জে ক্যাপ এর সবগুলা গুণ করে দিব। তাহলে পি ভেক্টরের মান হচ্ছে 4i প্লাস 2j মাইনাস 3k। কিউ ভেক্টরের মান হইতাছে ai প্লাস 5j প্লাস 4k। এবং এই দুইটা ভেক্টরের ডট গুণনের মান শূন্য হইলেই ভেক্টরদের পরস্পর লম্ব হয়। আমরা যদি সিম্পলি ডট গুণনের মান শূন্য করি, p ডট q ইকুয়ালস টু 0, তার মানে আমরা বলবো 4a প্লাস 10, 5 দুগুণে 10, 3 4 12 ইকুয়ালস টু 0। তো আলটিমেটলি বলতে পারতেছি 4a মাইনাস 2 ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু আসছে হাফ। অনেক সময় ছোট ছোট অঙ্ক কারণে উত্তরে প্লাস মাইনাসের ভুল হয়ে যায়, যেমন a এর মানটা কেন হচ্ছে সঠিক উত্তর হাফ, অনেক হয়তো বা প্লাস মাইনাস এদিক সেদিক কইরা a এর মানটা মাইনাস হাফ নিয়ে আসছো এবং তোমার অঙ্কটা ভুল হয়ে গেছে। এইচএসটিউ তে কোশ্চেন টাফ হইব না, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোশ্চেন টাফ হইব না, কোশ্চেন হালকা একটু ট্রিকি হইব। এন্ড তুমি সহজ কোশ্চেন দেখে এই প্লাস মাইনাসের ভুলটা রোধটা তুমি নিশ্চিত করো যে তুমি ভুলটা করতে চাচ্ছি না, তাইলে ঠিক আছে। ওকে ভাইয়া, চলেন আমরা 6টা এমসিকিউ করছি, তারপরে যাই। 7 কি বলছে, ভি ভেক্টর বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কত? খুব সিম্পল ভাবে মনে রাখবা, যার লম্ব অভিক্ষেপ সে cos থিটা। যদি বলা হয়তো ভি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে বলতাম ভি cos থিটা। এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাই এ cos থিটা। ঠিক আছে, এ cos থিটা মানে হচ্ছে কি, উপরে হয়ে যাবে এ ডট বি, নিচে হয়ে যাবে বি ভেক্টরের মান। এই জিনিসটা এভাবে আসছে, আমরা জানি এ বি cos থিটা ইকুয়ালস টু হইতাছে আমার এ ডট বি। যদি বলা হয় এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি, তাহলে আমরা সিম্পলি এখান থেকে করি কি, খুব সহজ একটা কাজ করি, এই বি টারে তুইলা নিয়ে এ ডট বি এর নিচে পাঠিয়ে দিই। আর যদি এখানে প্রশ্নে বলা থাকে যে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কোনটি, তাহলে সিম্পলি আমরা এখান থেকে এটারে তুলবো, এটারে তুলে যদি নিচে পাঠিয়ে দেই, তাহলে অঙ্ক হয়ে গেছে। এই যে এটা তুলে রেখে দিলে, এটা তুলে দেখো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সিম্পলি যার দিকে লম্ব অভিক্ষেপ বলবে, যদি বলা হয় এ ভেক্টর বরাবর লম্ব অভিক্ষেপ, তাহলে a cos থিটা, বি ভেক্টর বরাবর লম্ব অভিক্ষেপ, তাহলে b cos থিটা। আশা করি বুঝতেছেন, এগুলো যাই না রাখিয়েন। ঠিক আছে, চলো নেক্সট। দুটি ভেক্টর রাশি পরস্পর সমান্তরাল হলে নিচের কোনটি সঠিক? এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। দেখো ঠিক কি অ্যামাউন্টে আসছে, তোমার চোখের সামনে অনেকবার আসছে, এটা জরুরি। এমসিকিউ ভুলেও ভুল করা যাবে না, এটি ভুলেও ভুল করার মতো অঙ্ক না, বুঝিও। বলে দিছে দুটি ভেক্টর রাশি পরস্পর সমান্তরাল হইলে তাদের ক্রস গুণনের মান শূন্য, ডট গুণনের মান শূন্য, এটা অতি আবেগে দাগিয়ে দিও না, এটার উত্তর হচ্ছে এটা। ক্রস গুণন শূন্য হইলে কি হয়? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয়। ডট গুণন শূন্য হইলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, লম্ব হয়। ওকে, প্র্যাকটিস করতে থাকি। তারপর কোশ্চেনটা পড়ি। অবস্থান ভেক্টরের মান বলে দিছে, বলছে নাবলা ডট আর এর মান কত? এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে, এটা আমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা বহুল অনেকবার আসা একটা কোশ্চেন, বুঝিও। আমার এখানে অবস্থান ভেক্টরের মান দিয়ে দিছে, নাবলা ভেক্টরের সাথে আর ভেক্টরে কি করতে হবে? ডট গুণন। তাহলে আমরা সিম্পলি একটা কাজ করি, নাবলা অপারেটর ডট আর ভেক্টর ইকুয়াল টু থাকতেছে, নাবলা মানে হইতাছে ডি ডি এক্স আই ক্যাপ, ডি ডি ওয়াই জে ক্যাপ, ডি ডি জেড কে ক্যাপ, ইনটু আমার ভি ভেক্টর হচ্ছে এরকম 3x i ক্যাপ, 2y জে ক্যাপ, 4z কে ক্যাপ। এখন তুমি তো জানো দুইটা ভেক্টরের মাঝখানে ডট গুণন মানে i j k সহগগুলা নিজেদের মধ্যে গুণ হবে। তাহলে i ক্যাপের সাথে i ক্যাপের সহগ, j ক্যাপের সাথে j ক্যাপের সহগগুলা গুণ করে ফেলো, তুমি পেয়ে যাচ্ছো d dx ইনটু 3x, ওকে, প্লাস, প্লাস হবে না মাইনাস হয়ে যাবে, d dy
into twice y and ddz into 4z। ঠিক আছে, তাহলে কাজ করে ফেলি, চলো কি আসতেছে। x এর সাপেক্ষে 3x এর অন্তরীকরণ হয়ে যায় 3, y এর সাপেক্ষে -2, z এর সাপেক্ষে +4, 3 4 এ 7, 7 থেকে 2 গেলে 5 একক। তো এখানে উত্তরটা হয়ে যাবে 5 একক। তাহলে সিম্পল ভাষায় এটার ডাইভারজেন্স এর মান 5 একক। ডাইভারজেন্স একটা ডাইভারজেন্স করা মানে কোনটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করা। আলটিমেট রাশিটা কিন্তু স্কেলার রাশি হইছে, চাপ নাই। ঠিক আছে, চলে নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নটা কি বলছে, এটাও কত জায়গায় আসছে, কত না জায়গায় তোমায় দেখি না, কত জায়গায় গেছে দেখো ভাইয়া, অনেক জায়গায় আসছে। কোশ্চেনে কি বলতেছে, কোশ্চেন বলতেছে যে পি এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। এটা জাতীয় প্রশ্ন, এরকম একটা অঙ্ক মাত্রই করছি। ডট গুণনের মান শূন্য ধরে করবা, এটা হোমওয়ার্ক, বাসায় কাজ এটা। ঠিক আছে, নেক্সটে দেখেন কি বলতেছে। বলতেছে এ এবং বি উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর কোনটি। মনে রাখিও, এখানে দুটো ইম্পর্টেন্ট কথা বুঝাবো। যদি বলা হয় এ এবং বি এর লব্ধি ভেক্টর কোনটি, তার মানে এ এবং বি এর যোগফল। আর যদি বলা হয় এ এবং বি এর অভিলম্ব ভেক্টর, এ এবং বি এর উপর দণ্ডায়মান লম্ব বরাবর ভেক্টর মান কি, তার মানে কি ক্রস গুণন। কারণ এ এবং বি এর যে ক্রস গুণটা থাকে, সেই ক্রস গুণের ফলে প্রাপ্ত ভেক্টরটা তাদের উভয়ের উপর কি থাকে, লম্ব থাকে। তাহলে এখানে বলছে অভিলম্ব ভেক্টর কোনটি, তাহলে আমরা সিম্পলি এখানে এ ক্রস বি বের করবো। কাজ করে ফেলেন, চলেন আই জে কে এর মানগুলো বসাই দিতে হবে ফার্স্ট আওয়ারে। আই এর মান হচ্ছে 3 1 2, 2 -2 4। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে যে নির্ণয় করে ফেলি, চলো। আই কে সাপেক্ষে ভাঙলে 4 একে 4 যোগ 4 2 2 2 4, এক সাপেক্ষে ভাঙলে 3 4 12 বিয়োগ 4, কে কে সাপেক্ষে ভাঙলে -3 2 6 -2। তাহলে আমরা পাইতাছি 8i -8 জে ক্যাপ -8 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 8i -8 জে -8 কে। এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। ওকে বস, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভালো একটা এমসিকিউ ছিল। একটু প্লাস মাইনাস এদিক এদিক করলে খ এর জায়গায় তুমি গ অথবা ঘ দাগায় দিতে পারো, একটু ঠান্ডা মাথায় করবে। যদি বলা হয় অভিলম্ব, অভিলম্ব ভেক্টর বললে ক্রস গুণন। ঠিক আছে, ক্রস গুণন। আর যদি বলে লব্ধি ভেক্টর কোনটি, তাহলে কি যোগ, ভেক্টর দ্বয়ের সিম্পল ভাবে যোগ করবা। এইটুকু জিনিস মাথায় রাখিয়া দিও, এতটুকু জিনিস ভুলিও না। ঠিক আছে, ডান। ওকে বস, চলেন নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে, আচ্ছা জিএসটির কোশ্চেন কেন নিছি, কারণ জিএসটির মধ্যে আগে হাজী দানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুইটা জিএসটি অধিভুক্ত ছিল, এবং যেই সালে কোশ্চেন নিছি ওই সালেও এই ইউনিভার্সিটি গুলো সেটা অধিভুক্ত ছিল। তাই জিএসটি কোশ্চেনও তোমরা অবশ্যই দেখে যাবে যাওয়ার ক্ষেত্রে। প্রশ্নে বলতেছে কোন একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব এবং স্বর্ণের পার্থক্য কত। চিন্তা করে দেখেন তো ভাইয়া, মনে করেন কোন একজন ব্যক্তি সূর্যোদয়, আচ্ছা সূর্যোদয় হয় ওদিকে, সূর্য কোন দিকে উদয় হয় কেউ বলতে পারে, বলতো। সূর্য উদয় হয় কোন দিকে, পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিমে অস্ত যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ঠিক আছে না, এটা না জানলেও এমসিকিউ সলভ করা যায়। যে সূর্যোদয়ের দিকে গেছে মানে এক অক্ষের ধনাত্মক দিকে গেছে, এক অক্ষের ধনাত্মক দিকে গেছে, সে কতটুকু গেছে, 4 মিটার গেছে, এই যে 4 মিটার গেছে। অতঃপর সে দক্ষিণ দিকে অর্থাৎ নিচের দিকে সে 3 মিটার যায়, অর্থাৎ এবার নিচের দিকে সে আরো 3 মিটার দূরত্ব গেছে, এই যে সে নিচের দিকে 3 মিটার দূরত্ব গেছে। ওকে, তাহলে এদিকে গেছে 4 মিটার, নিচের দিকে গেছে 3 মিটার। তাহলে তার শুরুর বিন্দু এবং শেষের বিন্দুর মাঝখানের যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটারই তো আমরা আলটিমেটলি কি বলে থাকি, এটারই তো বলি সরণ। শুরুর বিন্দু এবং শেষের বিন্দুর মাঝখানের পার্থক্য। তাহলে এখানে সরণ হইতাছে এই ও এ বি ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে আলটিমেটলি আমার সরণ। দেখেন তুমি বুঝো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সেই সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব 4 3 হইলে অতিভুজ হবে 5 মিটার। তাহলে আমরা সিম্পলি বলতে পারি তার সরণ হইতাছে 5 মিটার এবং অতিক্রান্ত দূরত্ব 4 যোগ 3 সেটা কত রে, 7 মিটার। তাহলে 7 এবং 5 এর মাঝখানে পার্থক্য হচ্ছে 2 মিটার। উত্তর হচ্ছে ক নাম্বারটা। বুঝতেছো, দূরত্ব হইতেছে যতটুকু দূরত্ব সে গেছে, 4 একবার 4 মিটার গেছে, একবার 3 মিটার গেছে, টোটাল দূরত্ব হচ্ছে 7 মিটার। তারপরে তার সরণ আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানের দূরত্ব সেটা হচ্ছে 5 মিটার। তাহলে 7 এবং 5 এর মাঝখানের দূরত্ব হচ্ছে 2 মিটার। আশা করি বুঝতেছো, এটা একদম খুব বেসিক একটা ফিজিক্স থেকে কোশ্চেন আসছে, যারা 9 10 এর ম্যাথ করছো তাদের জন্য এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এরপর কোশ্চেন জিএসটি 21 বেশি আসছে, কি বলছে দেখো। বলতেছে এক্স ওয়াই তলে এত ভেক্টরটির দৈর্ঘ্য কত একক। তাহলে সিম্পল ভাবে চিন্তা করে দেই, এই ভেক্টরটার এক্স ওয়াই ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টর
6i প্লাস 8j মাইনাস 5k। আর যদি বলি xy তলে দৈর্ঘ্য, xy সমতলে দৈর্ঘ্য, সিম্পল ভাবে কইতে পারি রুট ওভার এক্স, এক্স অক্ষ বরাবর আছে আই ক্যাপ এর সহগ হচ্ছে 6 স্কয়ার, ওয়াই ক্যাপ ওয়াই বরাবর আছে জে ক্যাপ এর সহগ হচ্ছে 8 স্কয়ার, উত্তর হবে 10। কেন কে ক্যাপটা নাই কারণ এক্স ওয়াই তলে তো কে ক্যাপ কার্যকর না, তাই এক্স ওয়াই তলে বললে কেবল এক্স এবং ওয়াই এর একক ভেক্টরগুলোর সহগের বর্গের সমষ্টি করবা, এইটুকুই। জেড বরাবর কোনো কিছু নাই। যদি বলতো এক্স ওয়াই জেড তলে প্রকৃত দৈর্ঘ্যটা কত, সেক্ষেত্রে আমরা আই জে কে এর প্রত্যেকটা উপাংশ নিয়ে গেছি। ওকে, তাহলে উত্তর হচ্ছে 10 একক। এই যে খ নম্বরটা হচ্ছে উত্তর। ওকে, নেক্সটে চলেন। কি বলছে? এইচএসটিও তে আসছে 24-25 প্রশ্ন। বলছে এ ভেক্টর যোগ বি, দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফল সমান হলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা আমার মনে থাকে সবসময়, এত বেশি করছি, তোমরা মনে রেখে দাও। কেমনে? একবার শেখো, প্রত্যেকবার মনে রাখো। যোগফল এবং বিয়োগফলের মান সমান, তাহলে আলটিমেটলি তুমি কইতে পারো, এই শর্ত যদি বলা থাকে তাহলে বুঝতে হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়। যোগফলের মান সমান, তার মানে এ এ ভেক্টর যোগ বি ভেক্টর, তাদের যোগের মডুলাস মান বিয়োগের মডুলাস মান সমান। আমরা জানি যোগফলের মান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab কজ আলফা। এই পাশে একটা রুট আছে, এই পাশে একটা রুট আছে, দুই পাশ থেকে রুট রুট ক্যান্সেল আউট করে দেওয়া যায়, সমস্যা নাই। এ স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা, তাহলে থাকতেছে 4ab cos আলফা ইকুয়াল টু হচ্ছে 0। দেন আমরা বলতে পারি cos আলফা ইকুয়াল টু হচ্ছে 0, আলফার মান 90 হইলেই cos এর ভ্যালু কত হয়? 0, অর্থাৎ উত্তর হচ্ছে প্রথমটা। তো এই কোশ্চেনটা মনে রাখবা, যোগফল এবং বিয়োগফলের লব্ধির পরম মান যদি সমান হয় সেক্ষেত্রে ভেক্টর দ্বয় কত হয়? পরস্পর লম্ব বরাবর থাকে। ওকে, ডান। চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই, যেখানে বলতেছে এ ভেক্টর ইকুয়াল টু যদি মাইনাস বি ভেক্টর হয়, তবে তবে এ এবং বি এর ডট গুণের মান কত? আমরা জানি এ ডট বি এর ভ্যালু হইতাছে এ বি কস থিটা। দুইটা ভেক্টরের ডট গুণের মান তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমানুপাতিক। এখানে থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, যেখানে এ এবং বি সরাসরি সমান না। এ ভেক্টরটা হচ্ছে বি এর বিপরীত ভেক্টরের সমান, অর্থাৎ এ যেদিকে যাবে বি তার সমান হয়ে বিপরীতমুখী যাবে। এ এবং বি পরস্পরের বিপরীত ভেক্টর হওয়ার কারণে তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 180। তাহলে আমরা বলতে পারি এ বি cos 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মান কত? -1, তাহলে পাইতেছি কত আমরা? মাইনাস ab। আচ্ছা, a এর মান জানি কত ছিল? a এর মান হতেছে আমার মাইনাস b। তাহলে আমরা যেখানে মাইনাস b বসিয়ে দেই, মাইনাস ইনটু a এর মান যদি আমরা বসিয়ে দিই b ইনটু b, এটা উত্তর হয়ে যাবে মাইনাস b স্কয়ার, অর্থাৎ উত্তর হচ্ছে ঠিক পরেরটা। আচ্ছা আচ্ছা, একটু থামো। এরকম কইরা চাইলে তুমি মাইনাস b স্কয়ার দেখাই দিতেই পারো। এর মান কিন্তু বি না, মাইনাস বি। এর মান যদি মাইনাস বি হয় তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাইতো, সেক্ষেত্রে তো কিন্তু প্লাস বি স্কয়ার। বি এর মান যদি মাইনাস এ হয় তাহলে বলতে পারি মাইনাস এ ইন্টু মাইনাস এ, কাটাকাটি করলে এটা হয়ে গেছে প্লাস এ স্কয়ার। এটার উত্তর অ্যাকচুয়ালি ওপরেরটা না হইয়া আমার ঠিক নিচেরটা হইতো, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখছো, ট্র্যাপে পা আমিও দিয়ে ফেলছি। তো কোন একটা ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে গেলে হয় একটু প্লাস মাইনাসের সূক্ষ্মতার হিসাব তোমাকে অনেক দূরে নিয়ে ফেলা। যেমন চিন্তা করে দেখো, অনেকে এর জায়গায় সিম্পলি বি বসায় দিবে, বাট এর মান তো বি না ভাইয়া, এর মান হচ্ছে মাইনাস বি। এবং ওই হিসেবে উত্তর হয়ে যায় প্লাস বি স্কয়ার। প্লাস বি স্কয়ার তো নাই, তাহলে প্লাস বি স্কয়ার যদি নাই, প্লাস বি স্কয়ার যে কথা প্লাস এ স্কয়ার একই কথা। দ্যাটস ওয়াই আমি উত্তর কোনটা দেখাইছি? 4 নাম্বারটা। এটার বলা হয় আনসারের প্রিসিশন, যে এক্সাক্ট সঠিক উত্তরটাকে হান্ট করে বের করতে পারা। আমরা এটা পারি না, কারণ আমরা ওই জিনিসের প্র্যাকটিসটাই করি না। আমরা আশা করি যে কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠবো, অনেকগুলা থিওরি পড়া নিছি তো বিগত বছরে বা বিগত সময়ে, দেন আমি ওই থিওরির আলোকে হান্টিং এ নাইমা যাবো। মনে রাখিও, একজন হান্টার একদিনে প্রস্তুত হন না। তিনি কত শত হান্ট যে নিজের হোমে প্র্যাকটিস করে দেন জঙ্গলে নামছে, সেটা তার থেকে ভালো কেউ জানে না। either be a good hunter, neither you will be hunted soon. ওকে, চলো নেক্সটে যাই। দেন কইতাছে কি বুঝি, আম দুটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল হলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যাবে? বুঝেছি না ভাইয়া? থিতা থিতার মধ্যে 180 হয়, তাহলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যায়। রিপিটেড কোশ্চেন আসছে এটা। তারপরে পরের কোশ্চেনটার দিকে তাকাবো। পরে বলতেছে যদি এ এবং বি এত হয় তবে এ ডট বি কত? অর্থাৎ দুটো ভেক্টর ডট গুণের মান জানতে চাইছে।
কত হবে? ডট গুণের মান খুব সহজ, a ডট b ইকুয়ালস টু হয়ে যাবে 6 ইনটু 2 i ক্যাপের সহগগুলোর গুণফল প্লাস j ক্যাপের সহগগুলোর গুণফল মাইনাস 3 ইনটু 2 প্লাস কে ক্যাপের সহগগুলোর গুণফল 2 গুণ 1। তাহলে কাজ করলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 যোগ 2, 14 থেকে 6 গেলে 8 একক হয়ে যাবে। b হচ্ছে সঠিক উত্তর। বুঝছেন? চলে। তাহলে পরের অঙ্কটা a এবং b দেওয়া আছে, এর মান কত হলে সমান্তরাল হবে? দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ভেক্টর দ্বয়ের i যে ফার্স্ট অফ অল তাদের ক্রস গুণনের মান 0, এটা তো প্রথম ইস্যু। ফার্স্ট অফ অল তাদের ক্রস গুণনের মান 0। ওকে। আর সেকেন্ড অফ অল দুটি ভেক্টর সমান্তরাল হবে যখন তাদের i j k এর সহগগুলোর অনুপাত পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে 1/a ইকুয়ালস টু -3/6 ইকুয়ালস টু 5/-10, এই প্রত্যেকটা অনুপাত সমান হবে। তাহলে তুমি যেখানে যেকোনো দুটো নিয়ে কাজ করো, 1/a ইকুয়ালস টু হচ্ছে ভাইরাস হাফ a ইকুয়াল টু হইতেছে আমার -2, অর্থাৎ ভ্যালু হইতেছে 2 নাম্বারটা সঠিক উত্তর। বুঝা গেছেন ভাইয়া? নেক্সট ওয়ান, চলেন নেক্সট ওয়ানে যাই। ওকে, এতটুকু অব্দি ছিল আমাদের ভেক্টর চ্যাপ্টারটা। ভেক্টরটা কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ আমরা। এবার আমরা নিউটনিয়ান মেকানিক্সে যাই। আমরা চ্যাপ্টার ওয়াইজ যাইতেছি পোলাপান, কোনো চাপ নাই। অর্থাৎ তোমার মেমোরাইজ করতে কষ্ট হইতেছে না। তুমি চাইলে কোশ্চেন ব্যাংকটাকে এখানে চ্যাপ্টার ওয়াইজ পাইতেছ। যেখানে তোমার কাছে বাজারে যে কয়েকটা বই আছে, প্রত্যেকটা বইয়ে কোশ্চেন গুলা ইয়ার ওয়াইজ দেওয়া। বাট তোমরা যতই কও না কেন, ইয়ার ওয়াইজ আলটিমেটলি হয় না যতক্ষণ তুমি চ্যাপ্টার ওয়াইজ বেসটারে ক্লিয়ার করে নিচ্ছ। এন্ড আমি এখানে সেটাই করতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফিল্টার করে নিয়ে আসতেছি। তো চাপ নাই, পড়াবান পড়ার উপরে কিছু নাই। দেখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 24-25 কোশ্চেন। এত বেগে আগত এত ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে এত সময়ের মধ্যে থামিয়ে দিলে খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? আমরা জানি প্রযুক্ত বল এফ, সেটা হচ্ছে ভরবেগের বলের ঘাতের পরিবর্তনের সমান। বলের ঘাত সেটা আবার ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এফ ইকুয়ালস টু আমরা যদি কইতে পারি এম ইনটু ভি মাইনাস ইউ। আচ্ছা আচ্ছা, একটু সুন্দর একটু ঠান্ডা মাথায় তাকাও। সেটা হচ্ছে বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন সম্পর্ক আছে। বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে আমরা বলি বলের ঘাত। আর সেই বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমরা বলতে পারি বলের ঘাত এফ ইন্টু টি ইকুয়ালস টু তার ভরবেগের পরিবর্তন এম ইন্টু ডেল ভি। ডেল ভি মানে বেগের পরিবর্তন। বস্তুর উপর 200 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আসছে এবং সে এটাকে থামাইয়া দিছে। তাহলে থামাইয়া দিলে তার বেগের পরিবর্তন কত? 200 মিটার পার সেকেন্ডে আসছিল, থামাইয়া দেওয়া মানে বেগ শূন্য হয়ে গেছে। তো বেগের পরিবর্তন হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। কতটুকু ভর ছিল? 0.2 কেজি ভর ছিল। 0.2 কত সময়? 0.1 সেকেন্ডের মধ্যে সামাইছে। তাহলে প্রযুক্ত বল ইকুয়াল হচ্ছে 0.1। হিসাবটা বুঝবে, 0.0 কাটা 200, 400 নিউটন পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। কেন ডেল ভি এর মান 200 হয়েছে বুঝছো তো? আদি বেগ ছিল 200 মিটার পার সেকেন্ড, থামিয়ে দেওয়ার পরে শেষ বেগ হচ্ছে 0, তাহলে বেগের পার্থক্য হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝছো? চলো নেক্সটে চলে যাই। কি আসে? বৃত্তাকার পথে এত সমদ্রুতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ a ইকুয়ালস টু হচ্ছে আমাদের v স্কয়ার বাই r, জানি তো। তাহলে এখানে কত বেগে চলতেছিল? সে 72 কিলোমিটার প্রতি ঘন্টা চলতেছিল। v যদি 72 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, সেটা তুমি সিম্পলি 5/18 দ্বারা গুণ করে দাও ভাইয়া। তাহলে 18 দিয়ে কাটলে 4, 4 5 20 মিটার পার সেকেন্ড। v এর মান বসায় দাও 20 স্কয়ার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে জানতে চাইছে, কেন্দ্রমুখী ত্বরণের মান 1, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে আমার 400 মিটার। অঙ্কটার কথা মনে পড়ে গেল। এই কোশ্চেন যে শুধুমাত্র এইচএসটিইউ তে আসছে এমন না, এটা অনেক জায়গায় অনেকবার আসছে। এটা মানে ঢাবির একটা কোশ্চেন। এই কোশ্চেন অনেক ফেমাস। ঠিক আছে, a ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এটা কিন্তু আউট অফ শর্ট সিলেবাসই বলা যেতে পারে, কারণ গতিবিদ্যা আমার নাই হিসাবে নিউটনের মেকানিক্স দিয়ে বাঁচাইয়া দিছে। চলো, সাইকেল আরোহী নির্দিষ্ট গতিতে একটি বাঁক ঘুরছে, সে যদি তার বেগ দ্বিগুণ করে তাহলে তার বাঁক ও বেগের কোণের অনুপাত, তাহলে তার বাঁক ও বেগের কোণের অনুপাত কত? সিম্পল। তাহলে আমি চিন্তা করতে চাইতেছি, নির্দিষ্ট গতিতে একটি বাঁক ঘুরছে, বেগ দ্বিগুণ করলে তাহলে আমরা যদি বলতে চাই tan থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। নির্দিষ্ট বাঁক ঘুরতেছে তাই বাঁকের ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ দুটো তো ফিক্সড। তাহলে যদি সে v1 বেগে ঘুরে তাহলে আমি বলি tan থিটা 1 v1 স্কয়ার। v2 বেগে যদি ঘুরে tan থিটা 2 v2 স্কয়ার। আর জি তো কনস্ট্যান্ট। তাহলে আমি যদি বলতে চাই বাঁক এবং বেগের কোণের অনুপাত যদি জানতে চাই, তাহলে হয়ে যেতেছে tan থিটা 1 tan থিটা 2 v1 বাই v2 হোল স্কয়ার। তাহলে দেখো তো
ব্যাগ কত হয়েছিল? আদিতে ব্যাগ ছিল v1, কিছুক্ষণ পরে ব্যাগ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2v1 কাটাকাটি গেলে এটা অনুপাত হয়ে যাবে আদি অবস্থায় কোণ এবং পরিবর্তিত অবস্থায় কোণের অনুপাত হচ্ছে 1:4, হুইচ ইজ আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এটাকে তুলে নেই, এটা তুলে নেই, এটা হচ্ছে উত্তর। ওকে ভাইয়া, এই যে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 1:4 হচ্ছে সঠিক উত্তর। বেসিক্যালি এখানে অঙ্কটা তুমি আরো সহজে করতে পারো, আমি সময় নিয়ে নেবেছি বেশি। এখানে ব্যাকের কোণটা ব্যাগের বর্গের সমানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। তাহলে ব্যাগ যদি দ্বিগুণ করা হয়, কোণটা কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। তাহলে আদি কোণ এবং শেষের কোণ অনুপাত হচ্ছে 1:4। সিম্পল না? চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে কি বলতেছে? 60 নিউটন বল 300 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করে বস্তুর ব্যাগের পরিবর্তন কত? একটু আগের অঙ্কটা আবারও, ওই যে বলের ঘাত ইকুয়াল টু ভর ব্যাগের পরিবর্তনের সমান। এখানে ব্যাগের পরিবর্তন জানতে চাইছে, ডেল ভি ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বলের মান কত? কোন একটা 60 নিউটন বল 30 কেজি ভরের বস্তুর উপর, তাহলে 60 নিচে হচ্ছে ভরের জায়গায় 30 এন্ড কত সময় যাবত ক্রিয়া করছে? 1 মিনিট মানে 60 সেকেন্ড যাবত ক্রিয়া করছে। 30 2 120 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে খ নম্বরটা হচ্ছে সঠিক। ঘড়ি মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত? আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু হইতাছে আমার 2 পাই বাই পর্যায়কাল। মিনিটের কাঁটা একটা পূর্ণ পর্যায় করে দিয়ে আসতে মানে পুরো একবার ঘুরে আসতে 1 ঘন্টা সময় নেয়। ধরো এখন বর্তমানে বাজতেছে 3টা 45, মিনিটের কাঁটাটা পুরো একবার ঘুরে আসবে 4টা 45-এ, তাহলে 3টা 45 থেকে 4টা 45 সময় হচ্ছে 1 ঘন্টা। তাহলে টি হইতেছে 1 আওয়ার বা 3600 সেকেন্ড। তাহলে আলটিমেটলি মিনিটের কাঁটার জন্য পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে মিনিটের কাঁটার কৌণিক বেগের মান। এটা হচ্ছে উত্তর পাই বাই। এই যে দেখছো কি তোমরা, আমি খ নাম্বার দাগে হতে রাখছিলাম। এরকম মনের খেয়ালে ভুল করা যাবে না। খ নাম্বার তো বললো উত্তর না, আমি দাগ পড়তাছি পাই বাই 1800, দাগাইতেছি খ নাম্বারটা। দেখছো কি এরকম করা যাবে না, বুঝা বুঝা প্রিসাইসলি অঙ্ক করতে হইব। দেখো ম্যাথ কঠিন না, জাস্ট ঠিক মতো দাগাইতে পারলেই হয়। কোন সাইকেলের ব্যাগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? সাইকেলের ব্যাগ এবং চাকার মধ্যবর্তী ঘর্ষণের কোণ। জি, এটা ভালো প্রশ্ন। কোশ্চেনটা ফার্স্টে পড়াও মাথায় লাগছিল কি রে, কিছু তো দেওয়া নাই। আসলে দেওয়া আছে ভাই, একটু চিন্তা করে দেখতো। সাইকেলের ব্যাগ কোদিকে? সাইকেলটা যদি সামনের দিকে যাইতে চায়, চাকার ঘর্ষণ কি তার ঠিক বিপরীত দিকে হইতেছে না? তাহলে ব্যাগ এবং চাকার মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি না? এই অঙ্ক করতে কমন সেন্স লাগবে, ফিজিক্স লাগবে না। ফিজিক্সে সব অঙ্ক করতে সবসময় থিওরি জানা লাগে না, মাঝে মাঝে কমন সেন্স লাগে। ব্যাগ সাইকেল যদি সামনের দিকে ব্যাগপ্রাপ্ত হয়, ঘর্ষণ তার বিপরীত দিকে ব্যাগপ্রাপ্ত হবে, তাহলে আলটিমেটলি মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 180 ডিগ্রি। চলেন নেক্সট ওয়ান। 28 আচ্ছা এরপর বলছে একটি কণা পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত সমদ্রুতে ঘুরতেছে, একবার ঘুরে আসতে বস্তুটি ঠিক কত পরিমাণ সময় লাগবে? আচ্ছা এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘুরতেছে, ঠিক আছে, একবার ঘুরে আসতে বস্তুটি ঠিক কত পরিমাণ সময় লাগবে? এখানে আমি বলতে পারি কণাটির বেগ v সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধ r ইকুয়ালস টু হচ্ছে পাই মিটার। তাহলে কৌণিক বেগের মান বের করে নিয়ে আসি। কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে v ইজ ইকুয়াল টু ওমেগা r, v ইকুয়ালস টু ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে আমি তার কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু নিয়ে আসতে পারি ভি বাই আর, অর্থাৎ 4 বাই পাই। আমরা তো জানি কৌণিক বেগ মানে হচ্ছে 2 পাই এন বাই টি ইকুয়ালস টু হচ্ছে কৌণিক বেগের মান 4 বাই পাই। তাহলে এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, টি হচ্ছে সময়। একবার ঘুরে আসতে সময়, অর্থাৎ এন এর মান যদি 1 বসিয়ে দেই, তাহলে আলটিমেটলি আমরা ম্যাথটা পাইতেছি 2 পাই বাই টি ইকুয়ালস টু হচ্ছে 4 বাই পাই, 2 দিয়ে 4 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি টি ইকুয়ালস টু হচ্ছে পাই স্কয়ার বাই 2। ওকে, তাহলে পুরো একবার ঘুরে আসতে তার পাই স্কয়ার বাই 2 সেকেন্ড, অর্থাৎ খ নাম্বার পরিমাণ সময়টা লাগবে। বুঝতে পারছো? রৈখিক বেগ দেওয়া ছিল, রৈখিক বেগ থেকে ব্যাসার্ধের সাপেক্ষে কৌণিক বেগ আনছি, কৌণিক বেগের সাপেক্ষে ঘূর্ণনের সময়টা টিটা নিয়ে আসছি। ওকে, এটা একটা ভালো কোশ্চেন। চলেন পরবর্তী প্রশ্নে যাই। 22 কোশ্চেন। ফুটবলার এত ভরের একটি ব্যাগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটি বিপরীত দিকে এত বেগ প্রাপ্ত হলো, কিক মারার সময় কত হলে প্রযুক্ত বল কত? এটা এবার কোশ্চেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সুপার ইম্পর্টেন্ট টপিক, বলে দিছিলাম এগুলো আসছেও। চিন্তা করে দেখো, মনে করো একটা এম ভরের বস্তু সামনের দিকে ইউ বেগে অগ্রগতিশীল এন্ড সেটা ঠিক কিছুক্ষণ পরে বাধাপ্রাপ্ত হয়ে কিক প্রাপ্ত হয়ে ঠিক পিছনের দিকে ভি বেগে ফিরে চলে আসলো, এবং এই কিক মারার সময়কাল টি যদি 0.02 সেকেন্ড হয়, তবে প্রযুক্ত বল কত? আমরা জানি বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভর, কতটুকু বল? 0.4 কেজি ভর, এন্ড কত সময়? সেটা হচ্ছে 0.02। ঠান্ডা মাথায় বুঝিও
আমরা এটা বলতে পারি ব্যাগের পরিবর্তন, সে আদিতে আসছিল 12 মিটার পার সেকেন্ড ব্যাগে এন্ড ফেরত গেছে -5 মিটার পার সেকেন্ড ব্যাগে। তাহলে তার ব্যাগের পরিবর্তন 12 থেকে -5 কত হয়ে গেল? 17 মিটার পার সেকেন্ড না? অনেক এখানে 12 থেকে 5 বিয়োগ করতে চাচ্ছ। 12 থেকে -5 বিয়োগ করা আর 12 সাথে 5 যোগ করা একই কথা। 12 তে আসছে -5 গেছে, তাহলে ব্যাগের পরিবর্তন 12 থেকে -5 নামা মানে আলটিমেটলি সেটা হচ্ছে 17 মিটার পার সেকেন্ড। 0.4 ইন্টু 17 হিসাব যদি করে ফেলতে পারি, দেখো আমরা পাইতেছি 0.4 ইন্টু 17, 0.02 না, লেখা যায় 0.2 ইন্টু 0.1 করে ফেলেন। 0.4 0.2 17 দুগুণে কত? 34। 0.1 0.1 উপরে উঠে গেলে কত উপরে? 0.1 দ্বারা ভাগ করা যায় কথা। 34 এর পরে শূন্য দিয়ে একই কথা, 340 নিউটন। উত্তর হচ্ছে প্রথমটা। পাইছেন? হ্যান্ড ক্যালকুলেশন খুব কঠিন না। 0.02 রে ভাগ করে নিছি, দেন বাকিটা তোমরা বুঝছো। চলো নেক্সট ওয়ানে যাই। আচ্ছা, পরের কোশ্চেনে বলতেছে সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে এত কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে এত সমবেগে টানা হলো, প্রত্যেকটা তার কত টান পড়বে? এটা খুব জোস একেবারে। একটু নামে চিন্তা করো। মনে করো এখানে একটা বস্তুতে যুক্ত আছে, এই যে এটা হচ্ছে ধরো একটা বস্তু। এখানে আমার কাছে টোটাল ঠিক 4টা তার আছে, যেটা আমার এই নিচে থাকা এই 6 কেজি ভরের বস্তুটাকে তোলার চেষ্টা করতেছে। প্রত্যেকটা তারের টান হচ্ছে টি 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 টি, কারণ সমান্তরাল সমবায় যুক্ত আছে মানে লোড ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে 4টা তারের মধ্যে। এবং বলতেছে সেগুলারে নির্দিষ্ট সমভাগে উপরের দিকে টানা হইতেছে, তার মানে বস্তুগুলোর উপর ঊর্ধ্বমুখী মোট বল এবং নিচের দিকে থাকা মোট ওজন পরস্পর সমান। কারণ সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। আমি এখানে যে বলতে চাই নেট ফোর্স ইকুয়ালস টু হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ। সমবেগ তাই ত্বরণ নাই, শূন্য। নেট ফোর্সটা উপরের দিকে টোটাল বল সেটা হচ্ছে 4টি, 4টা সুতার টান বল, প্রত্যেকটা টি 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 করে ইকুয়ালস টু 4টি। নিচের দিকে মোট ওজন mg ইকুয়ালস টু হচ্ছে 0। আলটিমেটলি আমরা যদি বলতে চাই টান বল টি ইকুয়ালস হচ্ছে বস্তুর ওজন বাই 4, অর্থাৎ প্রত্যেকটা তারে ওজনের 1/4 টান পড়তেছে। তা চিন্তা করে দেখেন, বস্তুর ভর ছিল 6 কেজি, 6 গুণ, এবং বস্তুর 9.8, নিচে পড়তেছে 4, যদি বসায় দাও আলটিমেটলি পাইতেছি আমরা 6 10 ধরো 60, 15 আশেপাশে যেটা উত্তর হবে 14.7 নিউটন। বুঝছো নি কেমন অঙ্কটা করছি? 9.8 চিন্তা করো, 6 10 60, 60 ভাগ 4 মানে 15, 15 এর কাছে সবচেয়ে উত্তর কোনটা? 14.7, এটা নিজে। তোমরা কি দেখছো এখানে ব্যাগের জিনিসটা কামে লাগে নাই? আমার প্রশ্নে প্রশ্নে ব্যাগের মানটা জাস্ট কনফিউজ করার জন্য দিছে। এটা নিউটনের সেকেন্ড লয়ের সিম্পল একটা ম্যাথ, এফ নেট ইকুয়ালস টু এম এ। কোনো চাপ নাই, ম্যাথটা একদম সোজা। ঠিক আছে, চলেন আমরা নেক্সট ওয়ানে যাই। কোন একটা বস্তুর উপর, এটা তোমরা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এরকম করছি এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু এম ডেল বি, এটা করা হয়েছে এরকম অনেক অঙ্ক। ওকে, এটা দেখো, এই প্রশ্নটাও করাইতে পারি। গাছ থেকে নির্দিষ্ট ভরের একটা আম খাড়া নিচের দিকে পড়তেছে, তাহলে এম ভরের একটা বস্তু খাড়া নিচের দিকে পড়তেছে এমজি বলের ক্রিয়ায়, বাতাসের বাধা গতির বিপরীতে 2.4 নিউটন। হুম। পরের বিষয়টা খেয়াল করো। 0.5 কেজি ভরের একটা বস্তু তার ওজনের ক্রিয়া নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা গতির ঠিক বিপরীতে 2.4 নিউটন। আমটার ত্বরণ কত? বস্তুর উপর প্রযুক্ত মোট বল লব্ধি বল এফ নেট ইকুয়ালস টু বস্তুর ভর ইনটু ত্বরণের গুণফল। নিচের দিকে প্রযুক্ত বল হচ্ছে এমজি, বিপরীত দিকে বাধা হচ্ছে 2.4, ইকুয়ালস হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ। ত্বরণ জানতে চাইছে, ত্বরণ এ ইকুয়ালস টু হয়ে যাবে আমার বস্তুর ওজন
মাইনাস বাধা দানকারী বল 2.4, নিচে হচ্ছে বস্তুর ভর m। বস্তুর ভর হচ্ছে 0.5 কেজি, 0.5 ইন্টু জি এর মান 9.8, 2.4, ম্যাথটা করে দেখাই চলো। 9.8 এর অর্ধেক হচ্ছে 4.9, 2.4, 0.5, 4.9 থেকে 2.4 চলে গেলে কত হয় রে? 0.4 বাদ দিয়ে দে, 4.5, 2.5, উপরে হয়ে গেছে 2.5, নিচে হচ্ছে 0.5। আধা দ্বারা কোন একটা সংখ্যারে ভাগ করা আর 2 দ্বারা গুণ করা একই কথা, তাহলে ত্বরণের মান হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ উত্তর হচ্ছে আমার প্রথমটা। পাইছেন? আশা করি পাইয়া গেছেন। বুঝছেন তো? 2.5 রে 0.5 দ্বারা ভাগ করছি, মানে 2.5 কে 2 দ্বারা গুণ করছি, তাহলে আলটিমেটলি হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। চলেন যাই। একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, এটি প্রতি মিনিটে 15 বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ কত? ঠিক আছে, আমরা জানি রৈখিক বেগ v ইকুয়ালস টু ওমেগা ইনটু r। চাকার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, কৌণিক বেগ হচ্ছে 2 পাই n বাই t। তো চিন্তা করে দেখেন, চাকাটা প্রতি মিনিটে 15 বার ঘুরে, তাহলে সময় হচ্ছে 60 সেকেন্ড, ঘূর্ণন সংখ্যা 15 বার, 2 পাই, কাজ করলে 15 4 2, অর্থাৎ পাই বাই 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার রৈখিক বেগের মান, পাই বাই 2। এই যে খ নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে ভাইয়া, চলো আমরা পরেরটাতে যাই, চাপ দেই। কেন্দ্রমুখী বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত? টর্ক টাও ইকুয়ালস হচ্ছে আর এফ সাইন 90 ডিগ্রি, অর্থাৎ উত্তর হয়ে যাবে ক নাম্বারটা, টর্ক টাও আর এফ সাইন থিটা। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। 5 কেজির একটা বস্তু এত বেগে, এটা হইতেছে ঠিক যে ওর কোশ্চেন বলছিলাম একটা একটু আগে করছি, এটা তোমার জন্য হোমওয়ার্ক প্রবলেম, এটা তুমি পারবে। নেক্সট ওয়ানে যাই। এটাও পারছো, ওই বাতাসের বাধা সংক্রান্ত অঙ্ক, এটা হোমওয়ার্ক প্রবলেম, এগুলো করবে, এগুলো করবে, আমি স্লাইড দিয়ে দিবে, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, উত্তর জানাবে আমাকে কি আসে। ওকে, এই প্রশ্নটা ভালো, 16 নম্বর এই অঙ্কটা, এটা না পারার মতো কোশ্চেন, এরকম আলোচনা করি না আজকে। ঘন্টায় 24 কিলোমিটার প্রতি বেগে, তাহলে সাইকেলের ওই বেগ হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা, 5/18, 4 6 দ্বারা কাটলে 4 6 24, 3 6 18, 20/3, তার মানে 6.67 মিটার পার সেকেন্ড। 30 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে মোট দিছে, উল্লম্বের সাথে কত কোণ, অর্থাৎ ব্যাংকিং কোণ। বৃত্তাকার পথে ঘূর্ণনত ব্যক্তি উল্লম্বের সাথে যত কোণে বেঁকে যান, সেটা তার ব্যাংকিং কোণ। থিতা অর্থাৎ tan থিতা ইকুয়াল টু থাকতেছে আমার v স্কয়ার বাই আর জি। তাহলে আমার এখানে v স্কয়ার মানে আলটিমেটলি হচ্ছে 400/9, আর এর মান হচ্ছে 30 মিটার বৃত্তাকার পথে যাইতেছিল, এন্ড জি হচ্ছে 9.8 থেকে 10 ধরে নিব। তাহলে tan থিতা ইকুয়াল টু কত থাকতেছে দেখো তো, পাইতেছি 409 গুণ 300 গুণ 10, তাহলে পোলাপান একটা শূন্য একটা শূন্য, শূন্য শূন্য কেটে দেই, থাকতেছে উপরে 4, নিচে থাকতেছে 3, 3 নং 27, 4/27 tan থিতা থাকতেছে 4/27। কাজ করো, যদি 4 এর জায়গায় 3 হইতো তাহলে 3 এবং নিচে 3 নং 27 1/9 হয়ে যেত, 1/9 মানে 0.11। 3 এর জায়গায় 4 আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে 0.11 এর আশেপাশে, অর্থাৎ 0.115। তোমরা কি বুঝতে পারছো আমাকে? বুঝো নাই? 4 এর জায়গায় যদি এখানে 3 হয়ে যাইতো, তাহলে আমি বলতে পারতাম 3/27 মানে 1/9, 1/9 মানে 0.11, এখানে 9 দ্বারা ভাগ করলে 0.11 হয়। এগুলো মনে রেখে দিবে। তাহলে 3 এর জায়গায় 4 হয়েছে, তাহলে এটাকে স্লাইড চেঞ্জ হবে না, 0.11 এর পরিবর্তে 0.115 আসছে। বুঝতেছো? হ্যান্ড ক্যালকুলেশন শিখে নিও, হ্যান্ড ক্যালকুলেশন শিখলে কাজে আসে। ওকে, খ নাম্বার কোশ্চেন। চলেন পরেরটাতে যাই। আচ্ছা, এটা পারবে, হোম প্রবলেম, SW করতে দিছি। তারপরে কোশ্চেন, মিনিটের কাঁটা দৈর্ঘ্য হলে মিনিটের কাঁটার কৌণিক বেগ আছে, কৌণিক বেগের সাথে গুণ করলে এটাও পারবা, এটা সোজা। এটার উত্তর ক নাম্বারটা আর কি, যদিও হয়ে গেছে কাইন্ড অফ, এটা তোমরা পারবা। দেখো, হুম, আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখে খেয়াল করো। এখানে স্প্রিং এর কোন একটা প্রান্তে এমভরের একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। কোন একটা স্প্রিং যদি কল্পনা করতে চাই, স্প্রিং এর মুক্ত প্রান্তে ধরো তুমি কোন একটা অবজেক্ট, এমভরের অবজেক্টটাকে ঝুলিয়ে দিছো যার ওজনটা পৃথিবীর সেন্টার বরাবর। তুমি স্প্রিংটারে ওজন ঝুলিয়ে দিলে স্প্রিংটা যে পরিমাণ প্রসারিত হবে, সেই প্রসারণের বিপরীতে তার মধ্যে একটা কি সৃষ্টি হবে, প্রত্যয়নী বলের সৃষ্টি হবে। সেই প্রত্যয়নী বলটা হচ্ছে এফ। আমার এই প্রত্যয়নী বল যদি ওজনের সমান হয়ে যায়, সেই অবস্থাতে যা দেখবা বস্তুটা প্রসারিত হয়ে যায় থামছে। কিছুটা প্রসারিত হওয়ার পরে থেমে যাবে, থামার কারণ নিচের দিকের ওজন, বিপরীত দিকে একটা প্রত্যয়নী বল, তারা একে অপরে কি করতেছে, ব্যালেন্স করতেছে। স্প্রিং বল সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে ইন্টু এক্স,
mg, এবং সেক্ষেত্রে আমরা স্প্রিং এর জন্য মনে রেখে দিই mg/x, মাথায় রেখে দিই x হচ্ছে আমার প্রসারণ। আমরা জানি স্প্রিং এর পর্যায়কাল t ইকুয়াল টু হচ্ছে 2π√m/k। স্প্রিং ধ্রুবকের মান যে বসায় দেই সেটা হচ্ছে mg, সবার নিচের x টা উপরে উঠায় দিলে x এটা দিলে স্প্রিং এর পর্যায়কাল 2π√x/g। তো ভাইয়া এই অঙ্কটা কিভাবে করবে? এ পাশে আছে 2π, এখানে g এর মান আছে 9.8, x এর মান আছে 8 সেন্টিমিটার, আমরা এটা বলতে পারি 0.08। g হিসাব করার ক্ষেত্রে, অর্থাৎ হাতে ক্যালকুলেশন অঙ্ক করার ক্ষেত্রে g এর মানটা তোমরা চিন্তা করে ফেলবা পাই স্কয়ার। জি মানে পাই মানে 3.14, স্কয়ার করলে তো 9 10 এর কাছে এসে পড়ে। তাহলে আমরা যদি জি এর জায়গায় এখানে পাই স্কয়ার বসিয়ে দেই, তাহলে পাই পাই কাটা চলে গেলে আলটিমেটলি থাকতেছে 2 2 ইনটু 0.08, এটা লেখা যেতে পারে 8/100। 8/100 এটা লেখা যেতে পারে 2 ইনটু নিচে 10 √8, 4 দুগুণে 8, অর্থাৎ 2 √2। আলটিমেটলি যদি রেজাল্ট বের করার ট্রাই করি, 2 দুগুণে 4, 4 ইন্টু √2 লেখা যেতে পারে 1.41, নিচে 10। আমরা চাইলে এটা আরো লিখতে পারি 4 ইন্টু 0.14, 0.14 ইন্টু 4, 4 14 56, উত্তরটা 0.56, একটু বেশি 0.57 এর কাছে আসবে। এত সূক্ষ্ম ক্যালকুলেশনের ম্যাথ, ট্র্যাপ ম্যাথ, এগুলা এসব ম্যাথ করা যায় না পরীক্ষা হলে। তুমি যেসব ম্যাথ করতে নাইমা যাও জিদ ধইরা, কারণ এই অঙ্কটা 0.56 আছে, 0.57 আছে, তুমি যদি 0.56 দাগাবা না 7 এ দাগাবা, সেটার জন্য অনেক সময় আসবে, হারায় ফেলবা, এটা করা যাবে না। এই টাইপের অঙ্কগুলো স্কিপ করে পরীক্ষা হলে বেটার। ওকে, বলতেছে নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বল ক্রিয়া হয়? সবল নিউক্লিয় বলের জন্য দায়ী ছিল মোস্ট প্রবাবলি আমাদের বোসন কণা। দেখে নিও, সবল নিউক্লিয় বলের জন্য দায়ী মোস্ট প্রবাবলি বোসন কণা, এটা আমার মনে নাই, এটা দেখে নিও। বিটা কণা দুর্বল নিউক্লিয় বল, মেসন কণা একটা, বোসন কণা একটা, আলফা কণা একটা, এটা দেখে নিবা। ওকে, নেক্সট হচ্ছে দেখো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর উপর ক্রিয়ারত বল, এই যে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্র বরাবর ক্রিয়ারত বল হচ্ছে তার কেন্দ্রমুখী বল mv²/r, এবং সেটা হচ্ছে গ নাম্বারে আছে। পরের প্রশ্ন দিয়ে খেয়াল করো, কোন মেঝেতে স্থাপিত 400 কেজি ভরের একটি কাঠের ব্লকের উপর আনুভূমিক 200 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়, মেঝ এবং কাঠের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত? 400 কেজি ভরের একটা কাঠ আছে এবং সেটারে আনুভূমিকভাবে 100 নিউটন বল প্রয়োগ করা হলো, অর্থাৎ এই দিক বরাবর আমি বল প্রয়োগ করছি 100 নিউটন, এবং তার কারণে বস্তুটি চলার উপক্রম হয়েছে, মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে চলার উপক্রম হয় কথার মানে হচ্ছে সম্মুখ দিকে যে পরিমাণ বল, পশ্চাৎ দিকে একই পরিমাণ বাধাদানকারী বল, অর্থাৎ আমার এখানে প্রযুক্ত বলটা আমার ঘর্ষণ বলের সীমান্তিক মানের সমান এফ এস ম্যাক্স এর সমান হয়ে গেছে। ওকে, তাহলে আমরা তো জানি ঘর্ষণ বল মানে কি ছিল, ঘর্ষণ বল হচ্ছে এফ এস ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। তাহলে আলটিমেটলি আমরা এফ এস এর জায়গায় মিউ ইন্টু আর বসায় দিতে পারি, ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়ালস টু এফ বাই আর মানে এমজি। তাহলে এফ ছিল কতটুকু বল প্রযুক্ত করছি আমি, 100 নিউটন বল প্রযুক্ত করছি, বস্তুর ভর ছিল 400 কেজি, 400 ইন্টু 9.8, কাটাকাটি করলে 100 দিয়ে করলে 4, 1/40, এটার উত্তর নাই। ওকে, এর উত্তর হচ্ছে 4 নাম্বারটা, যেটা একটা উত্তর না। কৌণিক বেগের মাত্রা করতে, কৌণিক বেগের মাত্রা কোনটি? আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে থিটা বাই টি। সময়ের মাত্রা, পর্যায়কালের মাত্রা হচ্ছে টি, এবং আলটিমেটলি রোধ মাত্রা হয়ে গেছে টি ইনভার্স 1 কৌণিক বেগের মাত্রা। ওকে, আর নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু মিউ আর জি এর সমান হতে হবে। ভি ইজ ইকুয়াল টু এটা, ভি স্কয়ার ইকুয়াল টু মিউ আর জি এর সমান কিংবা তার থেকে বৃহত্তর হতে পারে, ঘ নাম্বারটা হচ্ছে এক্ষেত্রে আমার উত্তর। আলটিমেট চিন্তা করো, কোন বলের কারণকে মাখনের দুধ থেকে পৃথক করে? এটি অনেক ওল্ড সিলেবাসের কনসেপ্ট, যদিও এটা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, মাখনের কণাগুলো একটু ভারী হয় এন্ড এগুলো যখন ঘোরানোর চেষ্টা করে কণার ভরের তারতম্যের কারণে একটাতে পৃথক হয়ে যায়। অনেক ওল্ড সিলেবাসের কোশ্চেন, এটি একটু দেখে নিও। কেন্দ্রমুখী বল ছিল সেটা। এই ছিল আজকের আমার এতটুকু পর্যন্ত। থিওরিটিক্যাল কিছু কোশ্চেন ছিল যেগুলোর উত্তর তোমরা চাইলে একটু নেট রিসার্চ করে নিতে পারো, লাইক সবল নিউক্লিয় বলের বিনিময় কণা কোনটি, দুর্বল নিউক্লিয় বলের বিনিময় কণা কোনটি। এইচএসটিও ফিজিক্স এন্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স পার্ট খুব কঠিন পার্ট না, সহজ সহজ অঙ্কগুলাই বারবার আসতে দেখা গেছে। বেসিক লেভেল অঙ্কগুলা করলেই হয়। তুমি এটা মেক শিওর করো বেসিক এই অঙ্কগুলাকে তুমি বারবার যেন প্র্যাকটিস করো, ঠিক আছে? পরীক্ষার আগে কোশ্চেন ব্যাংকটাকে ভালো মতো একবার শেষ করে বেশ কয়েকটা মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে আমরা চাইলে পরীক্ষাটায় বসতে পারি।
ভালো কিছুই হবে আশা করি। আল্লাহ হাফেজ।